25টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, বদলা নেয়ার প্রতিজ্ঞা মোদী সরকারকে বিরোধীদের সমর্থন। 15টি শহরে ইসলামাবাদের হামলার চেষ্টা প্রতিহতের দাবি নয়া দিল্লির। भारत ने जारियत करके जो फाश गलती की उसका खमियाजा अब उसे जरूर भुगतना होगा। If there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। China opposes all form of terrorism and call for an impartial investigation at early date. Stay calm, exercise restraint, and refrain from taking actions that may further complicate the situation. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখনো প্রশাসনের 90% আমলা ফ্যাসিবাদের দোসর বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। পালানোর ঘটনায় জড়িতদের শাস্তির ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা প্রত্যাহার। 2018 সালের ভোটে আওয়ামী লীগকে জেতাতে 12 কর্মকর্তাকে ভবন দেওয়ার অভিযোগ। সরকারি জমিতে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখছে দুদক। ফ্ল্যাট কাণ্ডে এবার টিউলিপকে তলব। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত 5, আহত অন্তত 7। গোপালগঞ্জ ও টাঙ্গাইলে সড়কে ঝরল আরো 6 প্রাণ। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। এখন আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। নিয়মিত বিল দিয়েও মিলছে না গ্যাস, জ্বলছে না চুলা। সিএনজি স্টেশনেও গাড়ির সারি, বিকল্প খুঁজতে বলছে তিতাস। অনুসন্ধান ও উত্তোলনের তাগিদ বিশেষজ্ঞের। ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলছেই। এ পর্যন্ত 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নিহতের সংখ্যা বেড়ে 31 এবং ভারতের সেনাসহ 16 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি, নিয়ন্ত্রণ রেখায় ভারতের প্রায় 50 সেনা নিহত হয়েছেন। রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে ইসলামাবাদের হামলা চেষ্টা ঠেকানোর দাবি করেছে নয়াদিল্লি। সর্বদলীয় বৈঠকে মোদী সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থন দিয়েছেন বিরোধীরাও। অব্যাহত রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। আগামী 10 মে পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে জিও নিউজ। লাহোর, এটক, গুজরানওয়ালা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। गुज़श्ता रात भारत ने जारियत करके ভারত একটি কাপুরুষ শত্রু যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। कि हम पीछे हट जाएंगे। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় বিজেপি সরকারের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। এ সময় পাকিস্তানে অপারেশন সিঁদুরে 100 জনের বেশি মারা গেছেন বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের 15টি শহর লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া দেখালে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া বৈঠকে সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থনের কথা জানায় বিরোধী দলগুলো। মৌসুমী সাথী, সময় সংবাদ।
ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি। তবে মানবিক করিডোরের ক্ষেত্রে বেইজিংয়ের সংশ্লিষ্টতা নেই বলে দাবি রাষ্ট্রদূতের। বৃহস্পতিবার বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় এক সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। সেমিনারে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীনা রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। সেই সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে দুই দেশকে আহ্বান জানান তিনি। ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। চীন সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরোধিতা করে। উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা বাড়িয়ে তোলে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডর দেয়া নিয়ে যে আলোচনা চলছে, এর সঙ্গে বেইজিংয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও সেমিনারে জানান রাষ্ট্রদূত। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে তার দেশ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া সমাধান নেই। বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে বলে মনে করে চীন। রাখাইনে মানবিক করিডর ইস্যুতে চীনের কোনো সংশ্লিষ্টতা নেই। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়াতে চায় না চীন। সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল বিষয়, তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনই ভাবতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল বিষয়। মেগা প্রজেক্ট বা রোহিঙ্গা প্রত্যাবাসনের পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত চীন, তবে এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। সিলেট সীমান্তে খেলার মাঠে জরিপ নিয়ে বিএসএফ এর সঙ্গে স্থানীয়দের উত্তেজনা। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার। বিকেলের মধ্যে কৃষি সহ সব কাজ শেষ করার নির্দেশনা। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। এখনো 90% আমলা ফ্যাসিবাদের দোসর, এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে মেনে নেবে না মানুষ। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি জানান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনও তাদের সুবিধাভোগীরা সরকারের বিভিন্ন বিভাগে বসে আছে, এমন অভিযোগ প্রায় সব রাজনৈতিক দলের। প্রশাসন, বিচার বিভাগ সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের দোসররা অবস্থান করছে বলে দাবি বিএনপিরও। আরেকটা তালিকা বলতে পারি, দলটির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মরহুম এ.জে. মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনায় দলটির নেতারা বলেন, বিচার বিভাগে এখনও পতিত সরকারের দোসররা বহাল তবিয়তে আছেন। সুবিধাভোগী বিচারকদের অপসারণে প্রধান বিচারপতির কাছে দাবিও জানান তারা। হাইকোর্ট ডিভিশনের কথা যদি বলি, 30 জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। জুডিশিয়াল এনশিওর করার আগে তাদেরকে ক্লেম করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসনের 90% ফ্যাসিস্ট আমলা দেশ পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকার দিয়ে জনগণের উপকার হবে না। অনেকে বলছে যে আগে সংস্কার হবেই, তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে বিএনপি। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের
এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি। মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যারাই ক্ষমতার লোভে পড়বে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। সম্মান বাঁচাতে সরকারের দ্রুত নির্বাচন দেওয়ার বিকল্প নয় বলেও মন্তব্য দলটির নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে হামলা মামলার সাবেক আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে যুব অধিকার পরিষদ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। অপরদিকে দিনাজপুরের সাংবাদিকদের উপদেষ্টা বলেছেন, জড়িতদের গ্রেফতারে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। এদিকে এই ঘটনায় ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে করা হয়েছে প্রত্যাহার। বুধবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনার মামলা আছে। এ অবস্থায় তার পালিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে যুব অধিকার পরিষদ। সংগঠনটির সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টতা আছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির কথাও জানান তিনি। এর দায় যেমনিভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না, এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৩ দিনের মধ্যে আব্দুল হামিদ সহ জুলাই গণহত্যার কুশীলবদের দেশ থেকে সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানায় ইনকলাব মঞ্চ। গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে, ছেড়েছে, আগামী ৩ দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। শুধু ঘোষণা করলে হবে না, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে আব্দুল হামিদের পালানোর ইস্যুতে দিনাজপুরে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধীদের তোপের মুখে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। যে ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দফতর। রাতে এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জের সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মোহাম্মদ সোলাইমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দফতর জানায়, সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্তব্য অবহেলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। 2018 সালে রাতের ভোটে বিজয়ী করার বিনিময়ে সচিব পদমর্যাদার 12 কর্মকর্তাকে 14 তলা ভবন দেন শেখ হাসিনা। এমন অভিযোগ করে দুদক বলছে, রাজধানীর ধানমন্ডিতে 12 কাঠা জমিতে সরকারিভাবে করা ভবনটির নির্মাণ কাজ চলমান রয়েছে। নীতিমালা ভঙ্গ করে এই প্লট বরাদ্দের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে দুদক। 2018 সালের নির্বাচন সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জন পেয়েছেন 14 তলা ভবন। এ অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসে দুদকের অভিযান। শেখ হাসিনার কার্যালয়ের নির্দেশেই 2024 সালের 26শে মে গৃহায়ণ কর্তৃপক্ষ সরকারি অর্থ ব্যয় ভবনটি নির্মাণ কাজ শুরু করে। এরই মধ্যে 5 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। ভবনটিতে থাকছে 23টি ফ্ল্যাট, যার 12টি পাচ্ছেন দুদকের আলোচিত মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগ 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর পলাতক রয়েছেন। দুদক বলছে, অভিযানে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। 3টা কোটার আওতায় 12 জন সচিব পদমর্যাদার গণ্যমান্য ব্যক্তিবর্গদের
দেশে বিশেষ অবদান রাখার জন্য এই প্লটগুলো বরাদ্দ করা হয়েছে। আমরা সেখান থেকে তাদের নথিপত্র সংগ্রহ করেছি, কোন আইন বিধি তাদের যে নীতিমালা অনুযায়ী এটা বরাদ্দ করা হয়েছে সেগুলো আসলে যাচাই বাছাইয়ের জন্য আমাদের সময় লাগবে। জাতীয় গৃহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, তৎকালীন সময় কোটায় তাদের ভবন বরাদ্দ দিয়েছিল, মন্ত্রণালয়ও বরাদ্দে অসঙ্গতি খুঁজে দেখছে। বরাদ্দের বিষয়ে এটি একটি অনুসন্ধান হচ্ছে, যেগুলো বিগত সরকারের সময় যেহেতু বরাদ্দ দেয়া, সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের বরাদ্দ দেয়া হয়েছে, এ ধরনের একটা অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় এগুলো সম্পর্কে তথ্য যাচাই বাছাই করছে, অনুসন্ধান। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এই ভবনের বরাদ্দের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে গৃহায়ন কর্তৃপক্ষ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার পর এবার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তার বিরুদ্ধে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগ প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আগামী 14 মে টিউলিপ সিদ্দিককে দুদকে হাজির হতে বলা হয়েছে। তার গুলশানের বাসার ঠিকানায় ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। একই অভিযোগে রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও হাজির হতে নোটিশ দিয়েছে সংস্থাটি। এদিকে ফ্ল্যাটটির নথি জব্দ করতে তদন্তকারী কর্মকর্তা রাজুক চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। গত 15 এপ্রিল প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিক সহ রাজুকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বাকি 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়াও প্রজ্ঞাপনে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 হিসেবে ঘোষণা করা হয়েছে। জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন কিনা তা জানা যাবে 27 মে। দ্বিতীয় দিনের শুনানি শেষে এই দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ। আসামি পক্ষের আইনজীবী বলছেন, আজহার অবিচারের শিকার। মানবতাবিরোধী অপরাধের মামলায় যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের সঙ্গেও সংঘবদ্ধ অবিচার করা হয়েছে। এক মামলায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। অবশেষে তার মুক্তি চেয়ে করা আপিলের শুনানি শেষ হল সর্বোচ্চ আদালতে। রায়ের দিন ধার্য করা হয়েছে 27 মে। বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে দ্বিতীয় দিনের শুনানি করেন দুপক্ষের আইনজীবীরা। তুলে ধরা হয় বিচারের নানা অসঙ্গতি। তাদের প্রত্যাশা, আজহার খালাস পেলে আংশিক কলঙ্ক মুক্ত হবে বিচার বিভাগ। 6 কিলোমিটার দূর থেকে দেখছে, 3.5 কিলোমিটার দূর থেকে দেখছে, একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে, বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অবিশ্বাস্য এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন, তাহলে জুডিশিয়াল কিলিংয়ের যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। শিশির মনির বলেন, নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা সবাই সংঘবদ্ধ অবিচারের শিকার, যার প্রমাণ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার জবানবন্দি। যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন। জনাব এসকে সিনহা সাবেক প্রধান বিচারপতি নিজেই স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে, তো ইতোমধ্যে স্কাইপ কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে। তখন আমি নিজাম হক নাসিম সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলাম, তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসার জন্য।
আমি বলি একটা রায় দিয়ে আসো, তাড়াতাড়ি শেষ করো, কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদেরকে বলেন যেন প্রধান বিচারপতি স্ট্যাটাসে তাকে উপরে তুলে নিয়ে আসা হয়। আসামি পক্ষের খালাসের যুক্তির সঙ্গে একমত রাষ্ট্রপক্ষ। তারা মনে করেন আইনের অপব্যবহার করেছিল পুরনো ট্রাইব্যুনাল। 2011 সাল থেকে 2024 সালের এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগে যে বিচারগুলো হয়েছে, আমরা সবসময় বলছি যে এই বিচার সঠিক হয়নি, সেখানে আসামিরা ন্যায় বিচার পায়নি। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায় বহাল থাকে আপিল বিভাগেও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে কৃষি সহ অন্যান্য কাজ করার নির্দেশনাও দেয়া হয়েছে। পাশাপাশি বিকেলের পর নদীতে মাছ ধরা, যাত্রী পারাপার, চর এলাকায় বহিরাগতদের থাকতে নিষেধ করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত পাকিস্তান সংঘাত চললেও বাংলাদেশের সীমান্তে কোনো অস্থিরতা নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার মসজিদে চলছে মাইকিং, জোরদার করা হয়েছে টহল। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যেই বুধবার সীমান্ত দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশিং করে বিএসএফ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য রাজশাহী, গোদাগাড়ীর চর, আশারিয়া সহ জেলার সীমান্ত এলাকার সব মসজিদে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঘোষণায় বলা হয়, ভারত ঘেঁষা সীমান্ত এলাকায় কৃষি জমিতে সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে কাজ শেষ করতে হবে। দলবদ্ধভাবে যাওয়া যাবে না মাঠে। সন্ধ্যার পর পদ্মা নদীতে নামা নিষেধ। ওই সময় খেয়া পারাপার ও মাছ ধরা বন্ধ থাকবে। সতর্কতামূলক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমাদেরকে সতর্ক করেছে যে কেউ ভিতরে যাবেন না, যেহেতু এটা আমাদের জন্যই ভালো, যেহেতু আমরা এক জায়গায় ঝামেলা চলছে। রাজশাহীর সঙ্গে ভারতের সীমান্ত 76 কিলোমিটার আর কাঁটাতারের বেড়া আছে মাত্র 11 কিলোমিটার। এরই মধ্যে বুধবার রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে গোদাগাড়ী ও চারঘাট সীমান্ত থেকে 4 জনকে আটক করে থানায় সোপর্দ করে বিজিবি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরাতেও বর্ডার গার্ড অব বাংলাদেশের টহল জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের এই যে বৈকারী যে এলাকাটা স্বাভাবিক আছে। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত পাকিস্তান সংঘাত হলেও বাংলাদেশের সীমান্তে কোনো অস্থিরতা নেই। সীমান্তের কৃষকরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এখানে কোনো ভীতির কোনো কারণ নাই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। এর আগে বুধবার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। সর্বোত্তম চেষ্টা করব। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। যেন আমাদের চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিশ্বের শীর্ষ অপারেটরদের আনার মূল উদ্দেশ্য দেশের সীমাবদ্ধ ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করা। এমন মন্তব্য করেছেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেছেন, 2031 সালে বড় প্রকল্প বে টার্মিনাল কার্যক্রমে গেলে পাল্টে যাবে এই বন্দরের চেহারা। কর্ণফুলী নদীর মোহনায় ও বঙ্গোপসাগর উপকূলে গড়ে উঠছে নানা টার্মিনাল। এতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি খুলবে বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনার দুয়ার। বৃহস্পতিবার সকালে লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিদর্শনে যান বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 46 একর জমির উপর নির্মিত টার্মিনাল পরিদর্শন শেষে বিডার চেয়ারম্যান বলেন, বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটররা আসলে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা যাবে, বাড়বে বিনিয়োগও। ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে। পরে কর্ণফুলী টানেল এলাকায় ফ্রি ট্রেড জোনের জমি পরিদর্শন করে দলটি। যান বঙ্গোপসাগর উপকূলে বে টার্মিনালেও। জানান, 2031 সালে এটি অপারেশনে গেলে পাল্টে যাবে বন্দরের চেহারা। প্রাথমিকভাবে বিনিয়োগ হবে $2 বিলিয়ন। 4টি টার্মিনাল চালু হলে কর্মসংস্থান হবে 25,000 মানুষের। পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি $1 বিলিয়ন করে এই প্রজেক্টে
ইনভেস্ট করবে এবং আমরা আশা করছি যে 2030-এর দিকে আমরা এই পোর্টগুলোকে চালু করতে পারবো। এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় 3-4 গুণ একটা জাহাজে নিতে পারে। এতে আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। দুপুরে দলটি যায় চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে। আগামী 5 থেকে 10 বছরে চট্টগ্রাম বাণিজ্যিক হাবে পরিণত হবে বলে আশা সংশ্লিষ্টদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে। পদত্যাগের কারণ হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্নিগ্ধ বলেছেন, রাজনীতিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে এমন কোনো সিদ্ধান্ত নেননি। বলেছেন, উচ্চশিক্ষা সম্পন্নের জন্য এই সিদ্ধান্ত তার। তবে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকবেন স্নিগ্ধ। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্নিগ্ধ। ফাউন্ডেশনের চতুর্থ গভর্নিং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমার বাম পাশে আর্থিক যোগাযোগ ছিল সেই সময় থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমাদের মিটিংয়ে। আহত পরিবারকে আমাদের এখন পেমেন্ট করা বাকি। সংবিধান পড়েছেন, আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যেখানে আমাদের সেটা করেছি, আমি সিওর জন্য কোয়ালিফাইড না। আর প্রত্যেক আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের 4 সদস্যের। মারা গেছেন অ্যাম্বুলেন্সের চালকও। দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বেপরোয়া গতির বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও 7 জন। আহতরা সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এদিকে গোপালগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। চালকের অসতর্কতায় আবারও সড়কে ঝরল তাজা প্রাণ। দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাস ধাক্কা দিলে মারা যান একই পরিবারের 4 জন সহ মোট 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব বেদনা উঠলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুরের বাসিন্দা বিল্লাল ফকির। সঙ্গে বাবা ও বোন সহ স্বজনরা ছিলেন। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠলে নষ্ট হয় অ্যাম্বুলেন্স। রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করার চেষ্টা করেন চালক। এমন অবস্থায় অনিয়ন্ত্রিত গতিতে ছুটে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চাপা দেয় অ্যাম্বুলেন্সটিকে। ঘটনাস্থলে মারা যান 1 জন। এরপর একে একে প্রাণ যায় আরও 4 জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। এই অদক্ষ বেপরোয়া ড্রাইভারের কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে এসে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। এদিকে গোপালগঞ্জ থেকে ঢাকা খুলনা মহাসড়কের মকসুদপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। তীব্র গ্যাস সংকটে জ্বলছে না চুলা, কঠিন হয়ে পড়েছে রান্না। রাজধানীর কোনো কোনো এলাকায় প্রায় 1.5 বছর ধরে গ্যাস নেই, অথচ প্রতি মাসে তারা গুনছেন বিল। আর এ নিয়ে ক্ষোভের শেষ নেই গ্রাহকদের। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাদ মিম। রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা এই গৃহবধূ সকাল থেকেই রান্নার সব প্রস্তুতি নিয়ে গ্যাসের অপেক্ষায়, কিন্তু চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। একই অবস্থা রাজধানীর সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান, কলাবাগান, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে অনেকেরই রান্না করতে হচ্ছে সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলায়। আজকে 1.5-2 বছর যাবত একদম থাকেই না, গেলে 2-3 দিনও আসে না। ফোন করছি ওই তিতাস অফিসে, ওনারা বলছে আপনারা অমুক অফিসে যান, অমুক জায়গায় যান, কিন্তু আমরা লিখিতভাবে ওনাদের আবেদন জানায় আসছি, কিন্তু তাতে কোনো
লাভ হয়নি। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে কবে নাগাদের সমাধান হবে। আওয়ামী সরকার থাকতেই সমস্যা, ওতে বলা যাওয়ার পরে আর এটার উন্নতি হয় না এখনো। তিতাস বলছে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ প্রায় 400 মিলিয়ন ঘনফুট কম। এই ঘাটতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আপনি যেটা বলেছেন 4 বছর আমি গ্যাস পাই না, তাহলে উনি কেন গ্যাস কানেকশনটা রেখেছেন? যিনি গ্যাস পাচ্ছেন না 4 বছর ধরে, উনি যদি গ্যাস সংযোগটা না রাখতেন ওই 1000 টাকা উনি কিন্তু সিলিন্ডার দিয়ে চালাতে পারতেন। আমাদের প্রচুর অফিসারের বাসায় গ্যাস কানেকশনও আছে, সিলিন্ডারও আছে। আমি বলবো ওনাদেরকে আপাতত বিকল্প দিয়ে চালার চেষ্টা করেন আপনারা, তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা উন্নতি করছি। এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সংকট মোকাবিলায় দেশে আরও ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প নেই। বাংলাদেশে কিন্তু গ্যাসের অভাব থাকাটা জাস্টিফাইড না, কারণ এখানে আমাদের দেশের যে গ্যাসীয় ভূগর্ভের যে গ্যাসের অবস্থান সেটা খুব সন্তোষজনক। পৃথিবীর যে সমস্ত জায়গা বদ্বীপ এলাকা বলে পরিচিত, বাংলাদেশ সেই রকমই একটা জায়গা। এখানে যথেষ্ট অনুসন্ধান করলে এখানে যথেষ্ট গ্যাস উঠে আসার সম্ভাবনা খুবই ভালো। গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে চরমভাবে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্তের জেরে রাওয়ালপিন্ডিতে স্থগিত করা হয়েছে পিএসএল এর ম্যাচ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে। সূচি অনুযায়ী রাওয়ালপিন্ডিতে আরও 10 ম্যাচ হওয়ার কথা ছিল। পিএসএল খেলতে যাওয়া 2 বাংলাদেশি নাহিদ ও রিশাদকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আর টুর্নামেন্টে অংশ নেওয়ার সব বিদেশি ক্রিকেটারদের চার্টার্ড ফ্লাইটে দুবাই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের 25টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, বদলা নেওয়ার প্রতিজ্ঞা। মোদী সরকারকে বিরোধীদের সমর্থন। ইসলামাবাদের হামলা প্রতিহতের দাবি নয়াদিল্লির। এখনো প্রশাসনের 90% আমলা ফ্যাসিবাদের দোসর বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। এবং আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। পালানোর ঘটনায় জড়িতদের শাস্তির ঘোষণা। স্বরাষ্ট্র উপদেষ্টা, ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা প্রত্যাহার। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।